নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপিটি বানানোর পর কিন্তু প্রত্যেকের ঘরে ভাত নিয়ে টানাটানি পড়বে। এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। প্রথম কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে আমারও একটু ভয় লেগেছিল, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করার পর এখন কিন্তু সপ্তাহে 4 বার আমি এই রেসিপিটি বানাই। খুবই সহজ, খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলো চটজলদি দেখে নিই। আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্রথমে এই 4টা পেঁয়াজকে আমি এভাবে মাঝের অংশটাকে কেটে দুভাগ করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। প্রথম 4টা পেঁয়াজকে দুভাগ করে নেওয়ার পর বাকি থেকে যাওয়া একটি পেঁয়াজকে আমরা মিহি করে কুচিয়ে নেব। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে একদমই পারি না, তথাপিও আমি চেষ্টা করি ছুরি দিয়ে কাটার। পেঁয়াজটা মিহি করে কুচানো হয়ে গেছে। এরপর আমরা যে পেঁয়াজগুলোকে দুভাগ করে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর নামমাত্র একটু নুন। খুবই সামান্য পরিমাণ দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার মেখে নেব। এরপর আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারো। তেলের পরিমাণটা কিন্তু এখানে কম দিলেও চলবে, তোমরা যে যতখানি তেল খাও সেই পরিমাণ বুঝে তেলটা দিলেও চলবে। এবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাবার পর আমরা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু গোটা পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা আগে খেয়েছো, যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই জেনেই গেছো যে কতটা সুস্বাদু হয় এটা খেতে। আর যারা খাওনি তাদেরকে একটাই অনুরোধ, তোমরা যেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। একবার ট্রাই করার পর কিন্তু মাছ মাংস ছেড়ে শুধুমাত্র এটাই খেতে ইচ্ছে করবে। পেঁয়াজগুলো দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এখানে 3টে বড় সাইজের রসুনের আমি উপরের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। উপরের খোসাটাকে ছাড়িয়ে এভাবে ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়েও নিতে পারো। পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, একটু রং দেখে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। তারপর এখানে দিয়ে দেব অর্ধেক টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছিলাম, তাই অর্ধেকটা এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেব। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো পোস্তটাকে আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। পোস্তর বাটিটাকে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশেষে দিয়ে দেব প্রায় 3 থেকে 4টা কাজু বাদাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, পোস্ত আর কাজুটা। তোমরা চাইলে কিন্তু এমনিও করে নিতে পারো, কিংবা তোমাদের ঘরে যদি দইটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে দই দিয়েও এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর একটা পেস্ট কিন্তু আমরা তৈরি করে নেব। অন্যদিকে আমাদের পেঁয়াজের এক পিঠ কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই পেঁয়াজগুলোকে আমরা উল্টে দেব। উল্টে পাল্টে দু পিঠেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। দু পিঠেই কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা ভাজার সময় যদি এর খোসাগুলো ছুটে যায় তাহলে কিন্তু কোনো ব্যাপার নয় সেটা। তথাপিও চেষ্টা করবে একটু হালকা হাতে নামানোর, কারণ দেখতে ভীষণ ভালো লাগে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো নামানোর পর আমি কিন্তু রসুনগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভাজা হতে দেব। আর পেঁয়াজগুলো নামানোর পর আমি সেখান থেকে কিছু তেলও কিন্তু উঠিয়ে রেখেছিলাম। তেলটা একটু বেশি বলেই মনে হচ্ছিল আমার কাছে। রসুনগুলোকে এক সাইডে রেখে দেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব এখানে 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র জিরে দিয়েও রান্নাটা করতে পারো। ফোড়নগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারো। এবার এই আলু আর পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এতক্ষণে কিন্তু আমাদের রসুনগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা রসুনগুলোকে তুলে নেব।
রসুনগুলোকে তুলে নেওয়ার পর এই আলু আর পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে এই আলু আর টমেটোটাকে একসাথে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। আলু আর টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। আমি এই মশলার বাটিটাকে ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে আর এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না মশলাটা ভাজার সময়। পেস্ট করা মশলাটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু আমরা এর আগেও কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো। এবার বেশ ভালো করে এই সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর সময় এর মধ্যে ভাজা রসুনটাকেও দিয়ে দেব, যাতে রসুনটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে। যে কোনো আমিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, যেদিন হয়তো মাছ মাংস ডিম কিছুই থাকে না ঘরে। এই রেসিপিটি কিন্তু মাছ মাংসর থেকেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটাকে দিয়ে মশলাটাকে এবার আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতেই পারছো এই রান্নায় কিন্তু কোনো অতিরিক্ত তেল নেই, যেহেতু আমরা তেলটা আগেই উঠিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। খুব বেশি জল দেব না, যেহেতু এই রেসিপিটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে। প্রায় 1 গ্লাস মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটাকে হালকা একটু ফুটতে দেব। ঝোলটা যখন হালকা ফুটে আসবে তখন এর মধ্যে ভাজা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা নামানোর আগেও পেঁয়াজটা দিতে পারো, কিন্তু আমরা যে পরে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেটা কিন্তু পেঁয়াজের মধ্যে ভালো করে ঢুকবে না। তাই অবশ্যই ঝোলটা যখন হালকা ফুটে আসবে তখন এই পেঁয়াজগুলোকে দিলে এর টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আরও 5 মিনিট মতো হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেবার পর ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের থেকে কম একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ঘি। তোমরা চাইলে ধনেপাতাটা ব্যবহার করতে পারো। এবার হালকা হাতে আর ঘি আর গরম মশলাটাকে একটু মিশিয়ে এই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। কমিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। রোজ রোজ আটা মেখে রুটি বানানোটা অনেকটাই ঝামেলার কাজ বলে মনে হয়, কিন্তু এই ভিডিওটি দেখার পর আর রুটি বানানো ঝামেলা বলে মনে হবে না। কোনো রকমের আটা মাখা কিংবা বেলা ছাড়াই তোমরা এই ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিতে পারবে। কিন্তু এই রুটিগুলো বানাতে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রত্যেকটা রুটি নরম তুলতুলে হবে, আবার খাবার পরও কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো রকম বেলা ছাড়াই রুটিটা বানানো হয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে চায়ের ছোট কাপগুলো দিয়ে 1.5 কাপ মতো সাদা আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা আটার পরিবর্তে লাল আটা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু নুন। এবার নুনটাকে ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই আটার রুটিতে আর কিছুই মেশাতে হবে না, শুধুমাত্র নুন আর আটাটা একসাথে ভালো করে মেশালেই হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে কাপ দিয়ে আটা নিয়েছি সেই কাপ দিয়ে প্রথমে 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ জল দিয়ে মিশিয়ে নেবার পর দেখো আটাটা অনেকটাই ঘন বলে মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও 1/2 কাপ মতো জল দিয়ে দেব। 1/2 কাপ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। আটাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। উপরে দেখো একটু ঝাঁক টাইপের তৈরি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। যত বেশি ফেটাবে ততই ভালো ফুলকো ফুলকো রুটি তৈরি হবে। তোমরা চাইলে এই প্রসেসটা যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এটা মিক্সার জারেও করে নিতে পারো, কিংবা কিছুক্ষণ এমনি এটাকে ব্যাটারটাকে বানিয়ে রেখেও দিতে পারো।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারটা কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো, 1.5 কাপ আটার মধ্যে 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। তার মানে আটা আর জলের পরিমাণটা সমান সমান নিয়েছি আমি এখানে। তারপর এই মিশ্রণটা একটা কাপের মধ্যে ঢেলে নেব। এই আটার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা ঘন হলেও রুটিগুলো ফুলকো তৈরি হবে না, তাই অবশ্যই এই আটার মিশ্রণের দিকেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। আটা এবং জলের পরিমাণটা সমপরিমাণ হতে হবে, একটু কম বেশি হতে পারে কিন্তু একদমই কিন্তু ডিফারেন্সটা বেশি হবে না জল আর আটার। তারপর এই রুটিগুলো বানাতে আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করছি। তোমরা যে কোনো তৈলাক্ত প্যান হোক কিংবা তাওয়ার মধ্যেও কিন্তু এই রুটিগুলো বানিয়ে নিতে পারো। কিন্তু সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম, খুবই সামান্য পরিমাণ তেলটা ব্রাশ করে আবার মুছে নিলাম যাতে এর মধ্যে কোনো এক্সট্রা তেল থেকে না যায়। এই প্রসেসটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তেল থাকলে কিন্তু রুটিগুলো ফুলবে না, তাই তেল যেন না থাকে। ভালো করে তাওয়াটা হালকা একটু গরম করে নেব, খুব বেশি নয়। হালকা গরম হয়ে যাবার পর আটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা রুটিগুলো ঠিক কতটা বড় করে বানাতে চাও সেই অনুযায়ী এই মিশ্রণটা দিতে হবে এখানে। আমি একটু ছোট ছোট করে বানাবো। এবার হালকা হাতে একটা হাতা বা চামচের মাধ্যমে একটু ছড়িয়ে দেব, খুব বেশি প্রেস করে ছড়াবে না, হালকা হাতে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবে, হাই করে রাখলে কিন্তু এর উপরে ছিদ্র তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে রুটিগুলো ফুলবে না। তাই যখন এই ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম একদম পুরো লো করে রাখতে হবে যাতে এই ব্যাটারের উপর কোনো ছিদ্র তৈরি না হয়। রুটির এক পাশ যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা রুটিটাকে উল্টে দেব, উল্টে এই পিঠটাকে হতে দেব আরও 1 মিনিট মতো। এ সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, মিডিয়াম টু হাই করে কিছুক্ষণ ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এভাবে চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে রুটিটা একদম পুরো বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে, একটু চেপে চেপে তৈরি করতে হবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।